গুরুতর একটি খবর পেয়েছি। খবরটি কতখানি সত্য তাও কোথা থেকে আমি নিশ্চিত করতে পারছি না, কিন্তু খবরটি খুবই আশঙ্কাজনক। সে কারণেই এই এই আয়োজনটি করতে হলো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি শিরোনামটিও এটি লিখেছি যে ঢাকায় আনা হচ্ছে আওয়ামী লীগ নেতাদেরকে, যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। আমাকে কি একটু বলতে পারেন কাদেরকে, কোন জেলখানাগুলো থেকে আওয়ামী লীগ নেতাদেরকে ঢাকায় আনা হচ্ছে, কখন আনা হচ্ছে এবং ঘটনাটি কি, কেনই বা তাদেরকে আনা হচ্ছে? ধন্যবাদ। ওয়াল বলে একটি আউটলেটে আমরা এই সংবাদটি জানতে পেরেছি যে আমাদের যে দলটি ক্ষমতা হারিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের বিভিন্ন সময়ে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রীবৃন্দ, কি উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী, প্রায় 108 জনের মতো, তাদের ইতিমধ্যে আপনার বিভিন্ন জেলখানা থেকে, দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জেলখানাগুলো থেকে এনে সমবেত করা হয়েছে ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত যে জেলখানাটি, যেটিকে অনেকটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ধরা হয়, যে স্থায়ীভাবে কোনো জেলখানায় পাঠানোর আগে এখানটায় অপেক্ষারত থাকতে হয়। এখন এটিও জানা গেছে যে একই ভবনে তাদের সবাইকে রাখা হয়েছে এবং সেটি আধুনিক ভবন। প্রতিটি কক্ষে সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, অর্থাৎ জেলখানার বিবেচনায় এটা ভালো ব্যবস্থা। এখন অনেকে আশঙ্কা করছে, কেরানীগঞ্জ জেলখানার কথা বলছেন, এটা উদ্বোধনের আগে আমি গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এটা একটা রিসোর্ট বানানো হয়েছে, এত ভালো কেন্দ্রীয় কারাগার, মানে এত ভালো কারাগার কেরানীগঞ্জে বানানো হয়েছে। জি, অনেকটা জামাই আদরে রাখার মতো আর কি। জি, বিরাট আয়োজন। আমি গিয়েছিলাম 2016 সালে, তখন এটি উদ্বোধন হয়নি। কিন্তু আমার যেটি প্রশ্ন, যে সবাইকে কেন তাহলে এই কারাগারে আনা হচ্ছে? এখন দুরকম ধারণা। একটা হচ্ছে খন্দকার মোশতাক আহমেদের কথা নিশ্চয়ই মনে আছে, তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বপন্দিত হয়ে, এবং তার সময়ে তিনি প্রথমে পার্লামেন্ট মেম্বারদের সমবেত করার চেষ্টা করেছিলেন, সম্মেলন আহ্বান করেছিলেন। তো সেখানে যখন দেখলেন যে অধিকাংশ সংসদ সদস্য বেয়ারা আচরণ করছেন, তার যে চিন্তাধারা তার সঙ্গে সায় দিচ্ছেন না, তখন তিনি পরে সংসদ ভেঙে দিয়েছিল যত মনে পড়ে। এবং তারপর যেটি ঘটলো বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর ঘটনা, 3রা নভেম্বর 75-এ শীর্ষ 4 নেতাকে গুলি করে হত্যা করা হয়। এবং এইরকম একটা আশঙ্কা এখনো অনেকে করছেন যে আওয়ামী লীগকে যদি নেতৃত্ব শূন্য করে দেয়া যায়, তাহলে যারা এখন হবনমিং এর চেষ্টা করছেন, মানে বিশেষ করে আরো খোলাসা করে বললে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং তার সহোদরা, তারা সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস লর্ড তার সঙ্গে দেখা করেছেন, আমন্ত্রণ পত্র দিতে গিয়েছিলেন এই বাহানায়। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করবার যে শর্তটি আছে সেটি পরিপূর্ণের জন্য এটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার এটা হতে পারে একটি সূত্র। কারণ প্রয়াত তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী, তিনি ছিলেন একসময় আওয়ামী লীগের সভানেত্রী। তো ফলে এইরকমের চেকার্ড প্যারেন্টেজ অন্য কারণ নেই। তো ফলে যেই উষ্মাগুলো ইদানিং তারা ব্যক্ত করছেন, বিশেষ করে ভগ্নিদয়, একজন আপনার
বৈবাহিক সূত্রে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন ইরানে, আরেকজন বৈবাহিক সূত্রে শ্বশুর বাড়ি খুঁজে পেয়েছেন মিশরে। এই যে আরব এবং পারস্য সংস্কৃতিতে অবগাহন তাদেরকে ভিন্ন চিন্তায় উদ্দীপ্ত করেছে বলে অনেকের ধারণা। এবং তাহরির স্কোয়ার যে প্রেরণা জুগিয়েছে আপনার তাজউদ্দিন তনয়াকে, তা রীতিমতো তাকে ইসলামী ভাবধারার কাছাকাছি নিয়ে গেছে। এবং ইরানের যে বিপ্লব, তাও হয়তোবা তাদের উজ্জীবিত করে থাকতে পারে। তো ফলে পিতামাতার অনুসৃত যে ইডিওলজিক্যাল প্যাকেজ, সেটি তাদের কাছে রিডান্ডেন্ট মনে হতে পারে। এবং সেই চিন্তা থেকে এই রিসেট বাটনের জাদুকর যিনি, তার হাতে পড়ে এটা ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারে। জি তো এই সবকিছুর সঙ্গে এটার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। এখন আপনার ইংরেজি এক্সপ্রেশন যেটি আছে টাচ উড, সেই অর্থে বলবো আমরা চাইবো না এমনটি ঘটুক, কিন্তু ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। সেই বিবেচনা থেকে অনেকে আমাকে জানিয়েছেন যে বিষয়টি কথা বলা দরকার। জি আমাদের আমেরিকাতে স্যার একটা কথা আছে, স্মোকিং গান, রাইট? তো আমাকে জি, এখানে একজন প্রশ্ন করেছেন যে একটি অনিশ্চিত খবরকে আমি কেন শিরোনাম করলাম। আমি কোথায় আমি অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি পাচ্ছি না এখন এই মুহূর্তে আপনার কমেন্টটি। উনি বলেছেন যে একটি অনিশ্চিত, এই যে পেয়েছি, হাসান মঞ্জুর কমেন্টটি করেছেন যে একটি অনিশ্চিত খবর শিরোনাম কেন করলেন আপা। একদম রাইটলি আপনি কোশ্চেন করেছেন যে খবরটি কতখানি অনিশ্চিত, এবং অনিশ্চিত খবরকে শিরোনাম করাটা ঠিক কিনা সেই ব্যাখ্যাটি আমি আপনাকে দিতে চাই। তার আগে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি সুনিশ্চিত করে আমাকে বলতে পারেন যে আওয়ামী লীগ নেতাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এই খবরটি কতখানি সত্য? দেখুন, আমি 3টি সূত্র থেকে আমাকে জানানো হয়েছে। একটি ইলেকট্রনিক মিডিয়া সূত্র, একটি প্রিন্ট মিডিয়া সূত্র, নিউজ এজেন্সির একজন রিলায়েবল সাংবাদিক, এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। এই 3 সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো, তখন আমার কাছে মনে হলো যে ডাল মে কুছ কালা হয়। আর জি বাংলাদেশ তো সব সম্ভবের দেশ, আমরা তো জানি। জি আপনার যা কিছু অলীক, অসম্ভব, তা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে আমাদের জুরি নেই। জি এইবার স্যার আমি একটু, আপনি জানেন আমি যে কোনো খবর আহ, শিরোনাম করার আগে, শিরোনাম কেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু অনেক ভেরিফাই করে নিই। এমনকি অনেক খবর আপনার কাছে জানার পরে আমি আরো 3-4টা সোর্স থেকে এটি রিকনফার্ম করে দেন আমি নিয়ে আসি, কারণ খবর, ভুল খবর দেওয়ার চেয়ে না দেয়া ভালো। এবং আমার ডিকশনারিতে একটা শব্দ আমি একদমই গেঁথে রেখেছি আমার ব্রেনের মধ্যে, সেটি হচ্ছে when in doubt leave it out। যখন কোনো খবর নিয়ে সন্দেহতা করে বাদ দিয়ে দাও, কিন্তু ভুল খবর দিও না, কনফিউশন খবর দিও না। এটি আমার একদমই ব্রেনের মধ্যে আছে। এখন হাসান মঞ্জুর যে প্রশ্নটি করেছেন যে তাহলে এই খবরটি যেহেতু আমি নিশ্চিত নই, প্রফেসর কলিমুল্লাহ 3টি মাধ্যম থেকে নিশ্চিত হয়েছেন, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড করতে পারিনি, তবু আমি এই আলোচনাটি এনেছি। কারণ স্মোকিং গানটি কি, যখন কোনো বন্দুকের নল থেকে আপনি ধোঁয়া উঠতে দেখবেন, তখন বুঝতে হবে যে এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। কে ছুড়েছে সেটি আপনি তদন্ত করতে পারেন, কিন্তু বন্দুকটা দিয়ে গুলি ছোড়া হয়েছে। আমাদের ইতিহাসটি তো খুব সুখকর নয়, সে কারণে আসলে এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক তৈরি হয়। কারণ হচ্ছে আমরা, আমাদের ইতিহাসে জেল হত্যাকাণ্ড আছে। এই যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে বললেন সোহেল তাজের কথা, তার বাবা তাজউদ্দিন আহমেদকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের 4 নেতা যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের, বলা হতো 4 খলিফা, যারা ছিলেন মুক্তিযুদ্ধের 4 কাণ্ডারি, তাদেরকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল বিনা দোষে। ফলে
তারা যদি কোনো অপরাধ করতো, কিংবা এখন আওয়ামী লীগের যারা জেলখানায় বন্দী আছে তারা যদি অপরাধ করে থাকে, নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার, নিশ্চয়ই বিচার যে কোনো মানুষ দাবি করবে। কিন্তু জেলখানায় বসে তো কাউকে হত্যা করা, এর চেয়ে জঘন্যতম নিকৃষ্ট অপরাধ কিন্তু দ্বিতীয়টি হয় না। রাস্তাঘাটে মানুষ হত্যা হয়, মানুষ পালিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু জেলখানায় আপনি মানুষকে বন্দি করে জিম্মি করে তাকে হত্যা করছেন, এটাকে বলা হয় পৃথিবীর জন্য সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড। আমাদের ইতিহাসে সেই বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যে কারণে আমি আশা করি হাসান মঞ্জুর, আপনি নিশ্চয় আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। খুব একদম শতভাগ নিশ্চিত না হয়েও কেন আমি এটি শিরোনাম করেছি এই কারণে, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আপনারা সচেতন থাকবেন, আপনারা নজর রাখবেন, যাতে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওই অতীতের পুনরাবৃত্তি যেন কোনোদিনও ঘটতে না পারে। এই জন্য আমি নিয়ে এসেছি। যদি আমার এই আয়োজনটি ভুলও প্রমাণিত হয়, তবু অ্যাটলিস্ট আপনারা সতর্ক থেকে প্রমাণ করলেন যে কারো যেন জীবন বেখাতে না যায়। প্রফেসর নাজমুল হাসান কলিমুল, এইবার আপনি আমাকে বলুন, এই খবর এটি কি সম্ভব? বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, গণমাধ্যম যে অবস্থায় আছে, কোনো খবর তো আর চাপা দেয়া যায় না, তাই না? সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই ঘটনা কি করা সম্ভব? যে জেল হত্যাকাণ্ড কি আবারও সংগঠিত করা সম্ভব? ডক্টর ইউনূস কি সেই দায় নেবেন? দেখুন, ইতোমধ্যে আমরা দেখেছি যে নরসিংদীর জেলখানা ভেঙে আপনার জঙ্গিরা বেরিয়ে গেছেন, অস্ত্রশস্ত্র লুট হয়েছে, সেগুলির রিকভারি হয়েছে পরিপূর্ণভাবে এমনটি আমরা নিশ্চিত নই। আর জঙ্গিরা যারা বেরিয়ে গেছেন তাদের আবার শ্রীঘরে ফেরানো হয়েছে এমনটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। তো ফলে বাংলাদেশ যে সব সম্ভবের দেশ সেটি আবারও প্রমাণিত হলো। কেউ কেউ বলবার চেষ্টা করবেন যে গোপালগঞ্জে যেহেতু জেলখানা ভেঙে কয়েদিদের মুক্ত করবার একটা চেষ্টা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে একটা সুরক্ষিত নতুন তৈরি করা ভবনে, যেখানে ফ্যাসিলিটিস ভালো, সেরকম একটি জায়গায় যেহেতু তারা সবাই ভিআইপি, তাদের এনে রাখাটা তাদেরই প্রয়োজনে, তাদেরই স্বার্থে করা হয়েছে। এটা তো গেল পায়াস একটা উইশ বা তত্ত্ব। কিন্তু ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলেই জড়ায় যে প্রবাদটি আছে, সেটি স্মরণে রাখা ভালো বর্তমান বাংলাদেশে। এখন তাদেরকে কি আজকেই নেওয়া হচ্ছে নাকি দু একদিনের মধ্যে নেওয়া হবে? না না, এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। এখন মোটামুটি 108 জনের মতো সমবেত হয়েছেন এমনটি জানা গেছে। তার ইতিমধ্যে মোতায়েন হচ্ছেন। সবাই কেরানীগঞ্জ যেতে? জি। তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে? সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনার বিভিন্ন জেলা থেকে, জেলা কারাগারগুলো আছে সেখান থেকে। তবে আমার জানা মতে আপনার অনেক নারী সাবেক সংসদ সদস্য হয়তো এখনো এসে মোতায়েন হননি বা যুক্ত হননি। টোটাল 108 জনকে আনা হয়েছে। কত বন্দী আছে? আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় 3 লাখ নেতাকর্মী বন্দী আছে কারাগারে। না না, সেটা না, এটা হলো সংসদ সদস্য, সাবেক মন্ত্রী। মন্ত্রী তো আবার 2 ক্যাটাগরির আছে, আপনার নির্বাচিত অথবা টেকনোক্র্যাট, মানে থাকে না, ওই ক্যাটাগরিতে, ওই বিবেচনায় 68 জনের মতো বোধহয় মন্ত্রী কোনো না কোনো ফর্মে, কখনো কোনো ক্যাবিনেটে ছিলেন, আর বাকিরা সবাই শুধু সংসদ সদস্য। এই 108 জনের বাইরে তো আরো আছেন নাকি? আরো আছেন, তাদেরও হয়তো বা সমবেত করতে হতে পারে। আর নারী সদস্যদের বিষয়টি আলাদা, সেই কারণে বাংলাদেশ সংসদের 300 সংসদ সদস্য, 300 সংসদ সদস্যের মধ্যে 350 জন নারী সদস্য, তারা তো সংরক্ষিত আসন। তার মধ্যে 300-350-র মধ্যে 108 জন যদি এখন আরো বন্দী আছে, 108 জনকে মাত্র স্থানান্তরিত করা হচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, তারপরও আমরা কেন বলছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে? মানে 1/3 তো জেলখানায় বন্দী। জি। এখন ধরুন
এগুলো তো ন্যারেটিভ, আপনার নানান রকমের স্লোগান, এগুলো তো প্রশিক্ষণ দিয়ে আসলে সবাইকে তৈরি করা হয়েছে। আমাদের সেই ডোনাল্ড ট্রাম্প যেটি হুইসেল ব্লোয়ার মতো বলে দিয়েছিলেন যে $29 মিলিয়ন, পরে জানা গেল আরো 21 মিলিয়ে, সব মিলিয়ে $50 মিলিয়ন তো এইসব প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয়েছে। আপনার তোতা পাখি কিংবা মর্কটের মতো আপনার অনুসরণ যে তত্ত্ব আছে সেটি কাজে লাগিয়ে, মানে এক কথা বারবার বলতে পারবেন। আপনি দেখুন টকিং বার্ড যারা থাকে না, তারা যেভাবে কথা বলে সেরকম। ও চিন্তা করে বলছে না, যা শেখানো হচ্ছে তাই বলছে। জি। সে শেখানোর কাজটা করতে তো ওই যে বললাম না, $50 মিলিয়ন যোগান দিয়েছেন জর্জ সোরস মহোদয়, এবং সেটি কেমন কদ্দূর কাজে লাগলো সেটি দেখবার জন্য সোরস মহোদয়ের পুত্র আপনার তিনি তো এসে ঘুরে গেছেন ঢাকায় এবং ইউনুস শাহীর আমলেই, এবং ফটো সেশন করেছেন তরুণ তুর্কি নেতাদের সঙ্গে। স্যার, এখানে কিন্তু আমার যারা দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন, তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে। উড়িয়ে দেওয়া যায় না? মবটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এখন মব করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন, মানে নজির তো আছে, সেজন্যই বলছি। ওকে, যদি সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি আছে স্যার? মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা, শোরগোল তোলা, এবং আপনার বিষয়টা নিয়ে আলোচনায় ব্যাপৃত থাকলে তখন বেশি বিষয়, একটা ঘটনা বা একটা বিষয় বা একটা পরিকল্পনা বা একটা স্কিম যখন খুব বেশি জানাজানি হয়ে যায়, তখন আসলে যারা এটি কার্যকর করতে চান তারা অনেক, জি, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলখানা। এখন কেরানীগঞ্জ জেলখানার ধারণ ক্ষমতাও বাংলাদেশের যে কোনো জেলখানার চেয়ে বেশি, ডেফিনেটলি সুযোগ সুবিধাও বেশি। আমরা নবনির্মিত, তাদেরকে নবনির্মিত। আটক করার পর থেকেই আমরা কিন্তু এরকম একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অনেকেরই সন্দেহ এটি শুনছিলাম যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যেভাবে করে এখন তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, এদেরকে জেলখানায় আপনি জানেন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে, কথিত হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানার মধ্যে। সবাই আওয়ামী লীগের নেতা কর্মী। এই লেভেলের অনেককে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, নানান নৃশংসতা ঘটেছে। এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে একেবারে ঢালাও ভাবে হত্যা মামলা রয়েছে। এবং আপনি জানেন সরকারের তরফ থেকে কেউ একজন বলেছিলেন যে এই হত্যা মামলাটি তাদেরকে দেওয়া হয়েছে কারণ হত্যা মামলায় জামিন নাই। এটাও তো একটা বিনা বিচার। এখন আমার প্রশ্নটি হলো যে সরকারের তরফ থেকে কেউ কি এর কোনো ব্যাখ্যা কিংবা জেল কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে? আপনার ওই যে অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে গোপালগঞ্জে জেলখানা ভেঙে কয়েদিদের বের করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয়, সেই কারণে তাদের নিরাপত্তার জন্য সুরক্ষিত আপনার জেলে তাদের রাখাটা জরুরি এবং হাতের কাছে। কিন্তু গোপালগঞ্জ কারাগারে কি কোনো ভিআইপি বন্দী আছে আপনার জানা আছে? এত এত সংখ্যক থাকবার কথা না, হাতে গোনা কেউ থাকতে পারে। এবং গোপালগঞ্জ থেকে তো কাউকে বের করতে পারেনি, তারা তো জেলের গেট ভাঙতে পারেনি, যেটা জঙ্গিরা ভাঙতে পেরেছিল, যেটা 5ই আগস্টের আগে পরে। যেটা আপনার নরসিংদী জেলখানা ভেঙে ফেলা সম্ভব হয়েছে এবং জঙ্গিদের বের করে নিয়ে যাওয়াটাও সম্ভবপর হয়েছে। গোপালগঞ্জের মানুষ তো সেটি করতে পারেনি, তাহলে তাদের এই প্রস্তুতির কারণটা কি? মানে সেটাই, সেই কারণে তো সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ডাল মে কুছ কালা হয়। ওকে, আওয়ামী লীগের আপনি দা ওয়ালের বক্তব্য বলছিলেন, ওয়াল এটি শিরোনাম করেছে। আমি সেখানে একজন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের একটি কমেন্ট নিয়েছে ওয়াল পত্রিকায়, সেখানে তিনি কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। আপনার কাছে কি মনে হয় তার ব্যাখ্যাটি সন্তোষজনক?
দেখুন, এই ভিউ তিনি তার মতো করে বলবার চেষ্টা করেছেন। এর বাইরেও নানান রকমের তত্ত্ব থাকতে পারে, কিন্তু ঘটনা যেটি, যে এই ব্যক্তিবর্গকে তো একটি নির্দিষ্ট ভবনে সমবেত করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে, যে উদ্দেশ্যে যে কারণেই করা হোক না কেন, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। রাইট, কিন্তু সরকারের তরফে কোনো তো ব্যাখ্যা দেওয়া হয়নি এখনো। দেখুন, এই সরকার তো নির্বাচিত সরকার নয়, অ্যাকাউন্টেবল সরকার না, তার ব্যাখ্যা দিতে বাধ্য না, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। যদি ইলেক্টেড গভর্নমেন্ট হতেন তাহলে ডেফিনেটলি কনস্টিটিউয়েন্সি লিয়াজের অংশ হিসেবে তাদের সবার উদ্দেশ্যে না হলেও আপনার তাদের যারা ইলেকটোরেট তাদের উদ্দেশ্যে কিছু বলতে হতো। এখন সেই ঝামেলা নেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তো প্রতিদিনই ভার্চুয়ালি ইন্টারাক্ট করছেন, কিন্তু তাতে সিরিয়াসনেস কতটা আছে সেটা নিয়ে উইথ এ পিঞ্চ অফ সল্ট আলোচনা করা যেতে পারে। এখানে একজন একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম, যে মানে সত্যি কি এটি সম্ভব বাংলাদেশের বাস্তবতায়, এবং যদি সত্যি হত্যা হত্যা করা হয় তো ইউনূস সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন কিনা? দেখুন, তিনি তো স্মার্ট প্লেয়ার, তিনি জানেন কিভাবে দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করা যায়। এই যে শিশু মৃত্যুবরণ করলেন, তারপর তিনি ঝট করে সাহায্য চেয়ে বসলেন সবার কাছে, এবং এটা নিয়ে সমালোচনা হয়, যতক্ষণ তা আবার নামিয়ে ফেলা হলো। মানে এভরি অপরচুনিটি তিনি কিভাবে কাজে লাগাতে পারা যায় সেটি জানেন। তখন হয়তো বিশাল একটা অ্যাপিল করবেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আপনারা বিশেষজ্ঞ দল পাঠান, কিভাবে এমনটি ঘটলো ইত্যাদি, এবং আপনার আমাদের পুরো জাতি শোকে মুসলমান, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লাগবে, এদের সবাইকে থেরাপি প্রদানের জন্য ইত্যাদি ইত্যাদি। নতুন নতুন অভিনব সব ডাইমেনশন হয়তো তখন রচিত হবে। আমরা জানি যে সাবেক পুলিশের সাবেক আইজিপি কে অলরেডি রাজসাক্ষী বানানো হয়েছে। এই যাদেরকে এখন সমবেত করা হচ্ছে তাদের মধ্যে থেকে কি তাদের উপরে এমন কোন চাপ আছে যে তাদেরকে রাজসাক্ষী বানানো হতে পারে, নাকি তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল, যেটি আপনি ইঙ্গিত দিয়েছেন যে সোহেল তাজ নতুন রাজনৈতিক দল গঠন করলো, তার পেছনে তারা গিয়ে দাঁড়াবে, এরকম একটি চাপ তাদেরকে তৈরি করা, কোন প্রেক্ষাপটটি মানে কোনো বিষয়, কোনো অনুমান, কোনো সিদ্ধান্ত উড়িয়ে দেওয়ার মতো নয়, সবই সম্ভব। আপনার প্রফেসর ইউনূসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব। হি ইজ দ্য ম্যাজিশিয়ান। বাংলায় অনেকে একটু ডিগ্রেডারি সেন্সে বলে থাকেন বাজিগর। না, এই ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য? তিনটি অপশন আমি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে তাদেরকে হত্যা করা, একটা তাদেরকে রাজসাক্ষী বানানো, এতজন রাজসাক্ষীর দরকার আছে কিনা এই প্রশ্ন আসতে পারে, তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দলের সমর্থন আদায় করা। আপনার প্রথম এবং শেষ এই দুটি সম্ভাবনারই যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে। এখন নির্ভর করবে যে আলটিমেটলি কোন সিদ্ধান্তটি নেওয়া হয়। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়াটা কি হতে পারে স্যার, একটা ধারণা দিতেন? দেখুন, সৈয়দ মুজতবা আলী লিখে গেছেন, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। এখানে এখানে ইকবাল হোসেন একটি মন্তব্য করেছেন বা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তিনি 3 দিন আগে আপনাকে প্রশ্ন করেছিলেন যে গোপালগঞ্জ গণহত্যা এবং মাইলস্টোন ট্র্যাজেডি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে নতুন কোনো নাটক বা কোনো জঙ্গি আমরা ঘটনা সৃষ্টি করা হবে কিনা, এটা তারই অংশ কিনা। হতে পারে, হু নোস। আপনার, আমি তো বললাম এটা সব সম্ভবের দেশ হয়ে গেছে। দ্বিতীয়ত, প্রফেসর ইউনূসের পক্ষে যে কোনো কিছু কাজ করা সম্ভব। জি, সেই ক্ষেত্রে আমি জানি না যে মানুষের প্রতিক্রিয়াটি কি হবে। তাদের তো বেশিরভাগেরই বোধহয় কোনো, তাদেরকে তো আমরা দেখি যে বিভিন্ন সময়ে কোর্টে উঠানো নামানো হচ্ছে, তাদের পক্ষে তো কোনো আইনজীবীও নাই। যেরকম অবস্থা, তাদের অনেককে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে, তারপর তাদের বিব্রতকর পরিস্থিতি ফেলবার চেষ্টাও পরিলক্ষিত হচ্ছে।
ঠিক। এখানে আরেকজন বলছেন যে পিলখানার কাউন্টার স্পেল সেনাকু হলে কি হবে? মানুষের মনে অনেক প্রশ্ন স্যার। অত্যন্ত স্বাভাবিক, কারণ আপনার সবাই আহ, এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যে নানান রকম শঙ্কা সর্বক্ষণ তাদের পেয়ে বসে। বুঝতে পেরেছি। বাংলাদেশের এমনিতে স্যার রাজনৈতিক আপনি তো অনেক রকম প্রেডিকশন, অনেক রকম হিসাব নিকাশ করে বিভিন্ন সময় বলেছেন, কিছু হয়েছে, কিছু সত্য, কিছু হয়নি, অনেক রকম স্পেকুলেশন ঘটেছে। এটা এটা অনেকটা আবহাওয়া বিজ্ঞানের মতো, বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, কিন্তু আকাশে মেঘ জমেছে। ওকে। তারপরে তো আমাদের বলতে হয় মেঘ দেখলে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, তাই না? অবশ্যই সেই তারপর আশাই তো আমরা বেঁচে আছি। তারপরে এই ঘটনাটি উদ্বেগের, যদি সত্যি হয়ে থাকে, আপনি বলছেন অলরেডি 108 জনকে কেরানীগঞ্জ কারাগারে আনা হয়েছে। কেন হয়েছে সেটির এখন পর্যন্ত কোনো সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়নি। মানুষের ভিতরে সন্দেহ ক্রমশ দানা বাঁধছে, এবং আপনিও 3টি জায়গা থেকে নিশ্চিত হয়েছেন যে তাদেরকে এখানে আনা হয়েছে, এবং আশঙ্কা একটা একটা নেতিবাচক ভয়ঙ্কর কিছুর আশঙ্কা দানা বাঁধছে, এই তো স্যার? সেই জি। ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, কি ঘটে সেদিকে দৃষ্টি রেখে একটা একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, নাকি এর বাইরে আর কিছু করণীয় আছে নাকি? আপাতত তা নেই, তবে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, তারপরে লেখালেখি হওয়াটা এক ধরনের ডিফেন্স হিসেবে কাজ করবে। জি। আর যেহেতু জাতিসংঘের মানবাধিকার দপ্তর কার্যকর হতে যাচ্ছে, সুতরাং তাদের জন্য একটা ভালো গবেষণার খোরাক হতে পারে। সেই দপ্তর কি হবে? আমরা দেখলাম যে ইসলামিস্ট অংশরা তারা এটার বিপক্ষে ব্যাপক জোরালো প্রতিবাদ গতকালও জানিয়েছে। কোনো পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে? আমার মনে হয় না। তারা মূলত আপত্তি করছেন, যিনি এটার নেতৃত্ব দিতে আসছেন তিনি সমকামী, এটা নিয়ে তাদের আপত্তি আছে। বামধারার লোকজন অবশ্য সাম্রাজ্যবাদ বিরোধিতার অংশ হিসেবে একটা স্ট্যান্ড তারা মুখে বলছেন। তো সব মিলিয়ে কাম হোয়াট মে, প্রফেসর ইউনূস এটা কার্যকর করেই ছাড়বেন। স্যার আগামী আগামী দিনগুলোতে কি বাংলাদেশের শান্তির কোনো সম্ভাবনা দেখেন? মানে কি ঘটতে যাচ্ছে, সবাই শুধু এই প্রশ্নটি করে। প্রফেসর ইউনূসকে আরেকটি শান্তির জন্য নোবেল পুরস্কার দিলেও তিনি বাংলাদেশের শান্তি এবং স্থিতি নিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি না। তো তার তার বিদায়ের ঘন্টা কি বাজছে? প্রায় বলা যেতে পারে। ব্যাখ্যা করে বলেন, এই ছোট করে পপুলারিটি তো একদম লোয়েস্ট লেভেলে চলে আসছে, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজে আমাদের যে প্রত্যাশা ছিল তিনি দায়িত্ব নেওয়ার পর, শপথ গ্রহণের পরে, যে আপনার যা কিছু মহান, যা কিছু সুন্দর তা প্রতিষ্ঠার জন্য তিনি সচেষ্ট থাকবেন। কিন্তু যতই দিন গড়িয়েছে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার ব্যক্তি স্বার্থ, তার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য এখানে আগমন করেছেন এবং কড়ায় গন্ডায় সব বুঝে নিচ্ছেন। জি, বুঝতে পেরেছি আমি। আজকে রাখছি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে ধন্যবাদ। আজকে যুক্ত হওয়ার জন্য। তবে শেষ প্রশ্নটি, যা ঘটছে এর শেষ কোথায়? শেষ অবশ্যই, শুরু যেহেতু আছে শেষ হতেই হবে। আপনার ডেজ আর নাম্বারড, প্রফেসরকে তার নিজ কাজে ফিরে যেতে হবে অচিরেই। জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন, দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।